কে? ওপাশ থেকে ঝটপট উত্তর এলো। আমি। কে আপনি? দুপাশে মাথা নাড়িয়ে বেলা বলল, না। তাহলে আমি বলে এত সুন্দর পরিচয় দিলেন যে? কোন রাজ্যের রানী হন? পাটোয়ারি বাড়ির। ব্যঙ্গাত্মক গলায় দিগন্ত প্রতি উত্তর করল। হ্যাঁ, সেই ভিখারিণী রাজ্যের রানী হয়ে থাকেন আপনি। আপনার মতো বেয়াদব অন্য কোথাও রানী হতে পারবে না। দিগন্তের কথা অস্পষ্ট শুনল বেলা, নিজে থেকে আবারও বলল, আমি বেলা। দিগন্ত ভাই চিনতে পারছেন না? এরকম সংসাচ্ছিস কেন? ভালো লাগছে না? না। ব্যাস টুস করে ভেঙে গেল বেলার ছোট সাইজের মনটা। মুহূর্তেই চোখ জুড়ে পানি ছাপিয়ে গেল। দিগন্তের দিকে ছলছল নেত্রে চেয়ে বলল, সবাই ভালো বলেছে, শুধু আপনিই খারাপ বললেন। দাঁতে দাঁত পিষল দিগন্ত। নিজের উদ্দেশ্যে কয়েকটা গালি ছুড়ে ঠান্ডা গলায় বলল, হাতের ব্যাগ গুলো দিয়ে আমাকে, আর এখানে দাঁড়িয়ে থাক, আমি মনিকে পাঠাচ্ছি। কিছু বলল না। বেলা চুপ করে রইল। মন খারাপ হয়ে গিয়েছে ওর। দিগন্ত এক পলক দেখলো ছোট মায়াবী মুখটা। আসলে সুন্দর লাগছে বেলাকে। হালকা শ্বাসটুকু ফর্সা মুখাভাবে ফুটে উঠেছে মারাত্মকভাবে। টানা টানা চোখগুলো সাজিয়েছে আর নিখুঁতভাবে। আর কিছু দেখার সাহস হলো না। নিজের বেহা চোখ জোড়া আলগোছে সরিয়ে ফেললো দিগন্ত। বেলার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই হন্তদন্ত পায়ে বেলার কাছে ছুটে এলো মিতালি। হাফ ধরা গলায় বলল, তোকে আমি কতক্ষণ থেকে খুঁজে চলছি, আর তুই এখানেই দাঁড়িয়ে? দিগু না বললে তো এতক্ষণে সারা বাড়ি খুঁজে বেড়াতাম। আয়, আগে শাড়িটা ঠিক করে দিই। কথাগুলো বলে মিতালি অনেকটা হেলে গিয়ে বেলা শাড়ির কুচিগুলোতে হাত দিল। এতক্ষণ বেজার মুখ করে দাঁড়িয়ে থাকা বেলা হুট করে হি হি করে হাসা শুরু করলো। মিতালি কুচি ঠিক করে দিয়ে বলল, কি হলো, এভাবে পাগলের মতো হাসা ধরলি কেন? বেলা খানিক সময়ের জন্য হাসি চেপে চঞ্চল গলায় বলে উঠল, তুমি দিগু বললে আর আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? হ আকার গু। এটুকু বলে আবারও খিলখিলিয়ে হাসতে শুরু করলো। এদিকে মিতালি হতভম্বের ন্যায় কয়েক সেকেন্ড ব্যয় করলো। তারপর বেলার কথাটা বুঝতে পেরে জোরে হেসে দিল। প্রায় অনেকক্ষণ যাবৎ রায়হানের আশেপাশে ঘুরঘুর করছে বেলা। নানা তালবাহানা করছে আর রায়হানের সাথে কথা বলার ছুতো খুঁজছে। বেলার এসব কর্মকাণ্ডে রায়হান বেচারা দোয়াদুরুদ পড়ছে আর চোখ বুলাচ্ছে চারিপাশে। দিগন্ত আপাতত এখানে নেই। দিহানের গায়ে হলুদের জন্য স্টেজে ওর কাছেই বসে আছে রায়হান, সাথে আরও বেশ কয়েকজন ছেলেপেলে। কিছুক্ষণ আগে বেলা একবার ঢু মেরে রায়হানের পাশ কেটে বাইরের দিকে গিয়েছিল। এখন আবারও আসলো এদিকে। শাড়ির কুচিগুলো ভালোভাবে সামলে রায়হানের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা খেলো। নাকে ব্যথা পেল অনেকটাই, চোখে পানি চলে এসেছে। হাত দিয়ে নাক বুলাতে বুলাতে সামনে তাকালো। দেখতে পেল ফোন হাতে দাঁড়ানো গম্ভীর মুখাববের অধিকার এই দিগন্ত তালুকদারকে। সরু চোখে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত। হুট করে ভারী গলায় বলে উঠল, চোখ কোথায়? বেখেয়ালি বেলাও নাকে হাত রেখে ফট করে বলে দিল। রায়হান ভাইয়ের দিকে। বলেই জিভ কাটলো। তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না পড়ল। এদিকে দিগন্তের নজর আটকে গেল বেলার কানের দুপাশে ছেড়ে রাখা ছোট চুলগুলোতে। মাথা নাড়ানোর সাথে সাথে ও দুটো হালকা উড়ে গিয়ে বেলার মুখে পড়ল। সেগুলো আবার বেলা হাত দিয়ে ঠেলে কানের পিছে গুজে নিল। এসব দেখে দিগন্ত ধমকে উঠে বলল, দুপাশে দুটো অ্যান্টেনা ছেড়েছিস কেন? ছেলেদের কাছে গিয়ে আবার ছাপড়িগুলোর মতো কানে গিয়ে ঘষা মারছিস, সমস্যা কি? মনে রং লেগেছে খুব? বেলা অবুঝ গলায় বলল। মানে? মেজাজ আগে থেকেই গরম ছিল দিগন্তের। বেলার সব কারবারই দেখেছে ও। এখন 16 কলা পূর্ণ হলো। রাগে চিরবিরিয়ে উঠে চাপা গলায় বলল, অসভ্য মেয়ে কোথাকার, মানুষ করতে পারেনি তোকে, সব দোষ তোর বাপের। বেলা দুপাশে ছোট চুলগুলোতে হাত বুলিয়ে বলল, এটা তো স্টাইল দিগন্ত ভাই, এখানে আব্বু কি দোষ করলো? কে? বলতে গিয়েও থামলো দিগন্ত। কিছু একটা মনে করে বেলাকে প্রশ্ন করলো। এই চ্যাপ্টার শেষ করিস না, আবার আমাকে জিজ্ঞেস করছিস তোর বাপের দোষ কোথায়? বেলা আমোদ কণ্ঠে বলল, করেছি তো, সকালে শেষ করেছি পুরোটা। আচ্ছা, কি বলছিলে বল। চোখে বড় বড় পাপড়িগুলো কয়েক পলক ঝাপটে টুকুর টুকুর চোখে দিগন্তের পানে তাকালো। বেলা সোজা গলায় বলল, আপনি কি বুঝে পড়তে বলেছিলেন? কেন, আবার কি করেছিস? মুখস্থ করেছি। তেতে উঠল দিগন্তের মন। উপরের দিকে মুখ উঠিয়ে ফোঁস করে জোরে শ্বাস টানলো। তারপর বেলার দিকে ত্যক্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, চরম লেভেলের বেয়াদব তুই। তোর মতো বেয়াদবের পাল্লায় না পড়লে বুঝতামই না আল্লাহ আমার এত ধৈর্য দিছে। তোর আর তোর বাপের উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। কি কারণে শুক্রিয়া আদায় করবে বুঝলো না বেলা। অযথায় দিগন্তের কথার তালে সাইজা নিয়ে বলল, আচ্ছা, কি আচ্ছা? আমার আর আব্বুর উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। বাকরুদ্ধ দিগন্ত। মাত্রাতিরিক্ত শান্ত চাহনিতে দেখলো বেলাকে। তার থেকেও শান্ত গলায় উচ্চারণ করলো, এখান থেকে সোজা হেঁটে গিয়ে আমার জিপে উঠবে। তোকে আর এই বাড়িতে থাকতে হবে না, দিয়ে আসবো আমি। যা, সোজা হাঁটা ধর।
ঠোঁট উল্টালো বেলা। মুখ ফুটে বলতে চাইলো আমি যাব না, কিন্তু কেন যেন আর সাহসে কুলালো না। চুপচাপ উল্টো দিকে ঘুরল। 2 কদম হেঁটে আবারও দিগন্তের দিকে ফিরে বলল, ফুপিকে বলে আসি। কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি তোর বাপের হাতে নাতন বাচ্চাকে তুলে দিতে পারবো তত শান্তি আমার। যা, আমি বলে দেব। বেলা অসহায় চোখে অদূরে বসে থাকা রায়হানের দিকে চেয়ে বলল। তাহলে দিহান ভাইদের থেকে বিদায় নিয়ে আসি। মুখ দিয়ে চু শব্দ করলো দিগন্ত। জোরে ধমকে উঠে বলল। এই, তুই যাবি এখান থেকে? চমকে উঠল বেলা। আর কথা না, ঝটপট পা ফেলে দৌড় লাগালো বাহিরের দিকে। ও চলে যেতে দিগন্ত পকেট থেকে ফোন বের করে কানে ধরল। ওপাশ থেকে রিসিভ হতেই চোখ ফেরালো রায়হানের দিকে। ব্যাস, এতক্ষণে সব রাগ উগলে দিল নিমিষেই। শালা, ঠাড়া পড়বে তোর উপরে। রহমান বাটুরের নাতানটাকে তোর রূপের জালে ফাঁসাইছিস। আল্লাহ বিচার করবে তোর। তোকে ধুবে রে ধুবে। তোর বউ সারাদিন তোকে ধুবে। পেছন দিয়ে বেরিয়ে যাবে তোর রূপ। শালা, দুরাঘাত নফল নামাজ আদায় করে প্রাণ খুলে দোয়া করবো তোর জন্য। এদিকে ফোন কানে চেপে ঠোঁট কামড়ে ধরে চাপা হাসছে রায়হান। এ নতুন কিছু না। দিগন্তের মাথার তার ছিঁড়ে গেলে রায়হানের উপরে সব ঝড় যায়। ওর কথা শেষ হওয়ার পর নিজেকে ধাতস্থ করলো রায়হান। তারপর বলে উঠল, বেটা শান্ত হ, বেলা ছোট মানুষ। আবার ছোট মানুষ বলে রায় দিচ্ছিস? শালা গ্যাঞ্জাম মার্কে পাবলিক। তোকে তোর বউ ছোট বলে দূরে ধাক্কা মারবে, মিলায় নিস। তির্যক হাসলো রায়হান। দিগন্তকে ঠ্যাস মেরে বলল, মন থেকে বদদোয়া দে শালা। তোর বদদোয়া কাজে লেগেও যদি বিয়ে হয়, তাহলে মসজিদে তোর ভবিষ্যতের জন্য মিলাদ পড়াবো। জীবনে এগুলো কম বললি না। বিয়ের পর বউ যদি এত অত্যাচার করে তাও সয়ে নিব, কিন্তু আফসোস তোর মুখের একটা কথাও আমার কপালে লাগলো না। সব তোর কাছেই ফিরে যায়। লানত তোর উপরে শালা। ভ্রুজোড়া কুচকে নিল দিগন্ত। কিছু একটা মনে করে আবারও আগের মতো শান্ত হয়ে গেল মন। ঠান্ডা গলায় বলল, শোন। বল। রায়হানের দিকে বাঁকা হাসি ছুড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, দিশা ছোট মানুষ। এটুকু বলেই সঙ্গে সঙ্গে মুখের উপর লাইন কেটে দিল দিগন্ত। মুহূর্তে চোখ মুখ আধারে ছেয়ে গেল রায়হানের। রাগী গলায় দিগন্তকে উদ্দেশ্য করে বলল, শালা ইতর, এই জন্যই তোর কপালে এত দুর্ভাগ্য। শালা নিজেও বুড়া হবি, আমাকেও বুড়া বানাবি। রায়হান যে এখন দিগন্তকে গালি দিচ্ছে সেটা বেশ বুঝতে পারছে। দিগন্ত মনে মনে কেন যেন শান্তি পাচ্ছে এখন। দুজনে এক ঘাটের মাঝি। যদিও দিশার বয়স 18 পেরিয়েছে কিছুদিন আগে, কিন্তু দিগন্ত এখনই দিশার বিয়ে দিবে না। এর পেছনে অবশ্য কারণ আছে। সব বাদ দিয়ে রায়হান আরও ও একই পথের পথিক, কথা ভাবলেও মনে কিছুটা শান্তি কাজ করছে ওর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পকেটে দুহাত গুজে বাহিরের দিকে পা বাড়ালো দিগন্ত। অন্ধকার রুমের মধ্যে কাউচের উপর বসে আছে ফাহাদ। পায়ের উপর পা তুলে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। স্ক্রিনে জলজল করছে হাস্যোজ্জ্বল এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি। এতক্ষণ তার সব বায়োডাটা চেক করা শেষ ফাহাদের। ছবিটা ছোঁয়ার জন্য হাত উঠালো, কিন্তু ছুঁল না, নামিয়ে নিল। দৃষ্টি আবারও ফেললো স্ক্রিনের উপরে। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করে আওড়ালো, পাটোয়ারি। ছবিটা দেখছে অথচ চাহনিতে কোনো নোংরামো নেই, নেই কোনো রুষ্টতা। যা আছে তা মোহমায়া, ভালো লাগা আর নরম একটা চাহনি। লাফাঙ্গা মেয়েবাজ ফাহাদ দেওয়ান এই প্রথম চাইলেও মন থেকে কোনো খারাপ ভাইব আনতে পারছে না। ছোট মেয়েটার কান্নারত নিষ্পাপ মুখটা মানুষপটে ভেসে উঠলে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। অথচ এই মেয়েটা ওর জাতশত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ। দিগন্তের সাথে দেখেছেও সেদিন। ওই সিনটুকু মাথায় আসলে ভেতর থেকে রাগ আসছে ফাহাদের। চোখের দৃষ্টি ল্যাপটপ থেকে সরিয়ে নিয়ে ঠাস করে নামিয়ে দিল সেটা। শব্দ করে টেবিলের উপর রেখে মাথা চুল টেনে ধরল। নিজের উপরে নিজেই ভীষণ বিরক্ত। কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। কেন পারছে না, কি হলো, কিভাবে হলো, এসবের কোনো উত্তর নেই ওর কাছে। বিরক্তিতে চিচিরিয়ে উঠে রুমে ছোট ফ্রিজ খুলে একটা বিয়ারের ক্যান হাতে নিল। ব্যালকনিতে গিয়ে খোলা আকাশের দিকে চেয়ে বিয়ারের ক্যানটা মুখের সামনে ধরতেই আবারও বেলার মুখটা চোখে ভাসলো। দাঁতে দাঁত পিষে এক আছাড় মারল ক্যানটা। নিজেকে কয়েকটা বিচ্ছিরি গালি দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গাড়ি নিয়ে চলল ওর আড্ডাখানার দিকে। আড্ডাখানায় এসে আরও মেজাজ বিগড়ে গেল ফাহাদের। দলের ছেলেরা দুটো মেয়ে এনে নাচানাচি করছে। রাগে হুঙ্কার ছেড়ে এক টানে প্যান্টের বেল্ট খুলল। মেয়েগুলোর দিকে এগিয়ে গিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করতে করতে বলল, তোদের যদি আর কোনোদিন এদিকে দেখেছি, জানে মেরে ফেলবো। শালিরা, আর কোনোদিনও এমুখ হবি না। বের হয় এখান থেকে। মেয়েগুলো যান হাতে নিয়ে পালালো। এরপর ফাহাদুর ছেলেগুলোকে বলল, আজ থেকে মেয়েবাজি ছাড়বি সবগুলা। কাকে যদি দেখেছি আবার মেয়ে এনেছি সেখানে, তাহলে এখানেই পুঁতে দেব, মাথা রাখিস। একটা ছেলে সহসা বলল, ভাই, আমাকে ওয়ার্নিং দিয়ে আপনি মেয়েবাজি করে বেড়াবেন, এইটা কেমন কথা? ফাহাদ একটা চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বলল, কে বলেছে আমি মেয়েবাজি করব? সেদিন পার্কের এক বিশেষ ঘটনার পর থেকেই ছেড়েছে এসব, যেন আর মন টানে না এগুলোতে। কি হয়েছে ভাই, হুট করে এত পরিবর্তন? কি জানি, কি যে হলো,
কিছুই বুঝতে পারতেছি না। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। দিগন্তের লাল কালো মিশেলে জিপ গাড়িটা এসে থামলো বিয়ে বাড়ির সাজে সজ্জিত পাটোয়ারি বাড়ির সামনে। গাড়ি থেকে নামলো বেলা, দিগন্তের পাশে এসে আস্তে করে বলল। ভেতরে চলুন। দিগন্ত ঘাড় বাঁকিয়ে বেলার দিকে ফিরে বলল, কাজ আছে আমার, যা বাড়ি যা। আচ্ছা। বলে বাড়ির দিকে পা বাড়ালো বেলা। পেছন থেকে দিগন্ত ডেকে উঠল। শোন, বেলা আবারও দিগন্তের পানে ফিরে বলল, জি। রায়হানের প্রেমিকা আছে। এটা বলে জিভ ঘুরিয়ে চলে গেল দিগন্ত। বেলাকে দেখার আর প্রয়োজন বোধ করলো না। এদিকে বেলার চক্ষু জোড়া ছাপিয়ে পানি পড়ছে। ছোট মনটাতে বড় ভাঙন ভেঙেছে। রায়হান ভাইকে পছন্দ হলো, এখন সে নাকি অন্যজনের। ঠোঁট উল্টে বেলা বিড়বিড়িয়ে বলল, বেলার মন ভাঙলেন রায়হান ভাই। অবুঝ ছোট্ট মন ভাঙার জন্য দোয়া দিল এই বেলা পাটোয়ারি। আপনার ওই প্রেমিকা আপনাকে নাকানি চুবানি খাওয়াবে। আমিন আমিন আমিন। তারপর চোখ মুখ ঠিক করে চলে গেল বাড়িতে। এদিকে দিগন্ত কিছুটা দূরে এসে জিপ থামিয়ে একটা গাছের নিচে চোখ বন্ধ করে বসে আছে। তোরও আমার মতো একটা ধৈর্যশীল প্রেমিক আছে। যেদিন বড় হবে সেদিন বুঝবে, আর যখন বুঝবি তখন তোর কপালকে বাহবা দিবি। বিন্দু চারিনি। চোখ খুলে পাশ থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে চেপে ধরলো। ধোঁয়াশে আকাশের দিকে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে আবারও বলল, আমার মতো বদমেজাজে রকচটা অধৈর্য ছেলেকে ধৈর্য শিখতে হয়েছে, তো তোর মতো নাদান পুচকে একটা মেয়ের জন্য। মেয়েটা তুই আসলেই বড় বেয়াদব। তোর বাপ আমার মতো ছেলের হাতে তোকে ভালো ভালো তুলে না দিলে পাপ লাগবে, দেখিস। রাতের মধ্যভাগ চলছে। পাটোয়ারি বাড়ি জলজল করছে বিভিন্ন রঙের ছোট ছোট বাতিতে। দোতলা বিশিষ্ট বাড়ির ছাদে এতক্ষণ হই হুল্লোড় চলছিল। বাড়ির গায়ে হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মেহমানরা যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে নির্ধারিত রুমে। নিজ রুমে একাকী বসে খাতা হাতে হিসাবে ব্যস্ত রহমান পাটোয়ারি। সারা বিয়ে বাড়ির খরচ খুব বেশি না হলেও কমও না। বাড়ির বিয়েটা সাধারণভাবেই হচ্ছে। যেটুকু না করলে নয় সেটুকুই করছে রহমান। খুব একটা জাঁকজমক নেই। বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করছে। প্রত্যেকটা জিনিসের হিসাব খুঁটে খুঁটে খাতায় তুলছে রহমান। সম্পূর্ণ মনোযোগ সেখানেই নিবদ্ধ। নতুন শাড়ি পরিহিত আমেনা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ব্যস্ত পায়ে রুমে ঢুকলো। স্বামীর কাছাকাছি গিয়ে নমনীয় গলায় বলে উঠল, শুনছেন? খসখস শব্দ তুলে লিখতে থাকা হাতখানা থেমে গেল রহমানের। নাকের কাছে হেলে পড়া চশমাটা ঠেলে তাকালো আমেনার দিকে। বড় পাড়ের জামদানি শাড়িটা বেশ মানিয়েছে আমেনাকে। বয়স 40-এর কোটায় হলেও সারাদিন সাংসারিক কাজের চাপে নিজের শরীরের খুব অযত্ন করে ফেলেছে, যার দরুন টানটান ফর্সা চামড়াগুলো গলার দিকে হালকা কুঁচকে গিয়েছে। খানিক সময় নিয়ে আমেনাকে দেখে ভারী গলায় রহমান বলে, শাড়িটা মানিয়েছে, মাঝে মধ্যে নিজের একটু যত্ন নিলেও তো পারো। শত ক্লান্ত থাকার পরও রহমান পাটোয়ারি এই কথাটুকু আমেনার ক্লান্তিতে বাধা দিল। এক পশলা বৃষ্টির ন্যায় শীতল হলো মন। হয়তো কোনো ভালো কাজ করেছিল, যার জন্য রহমান পাটোয়ারির মতো একজন আদর্শ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। লোকটা ভালোকে ভালো, খারাপকে খারাপ, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে কখনো কিছু পাহন না। মুচকি হাসলো আমেনা। তারপর আবার এসব বাদ দিয়ে ঝরঝরে গলায় বলল, একটু আম্মাকে বোঝান। ভ্রুক্ষেপহীনভাবে রহমান উত্তর করলো, কি হয়েছে? না খেয়ে আছে, গো ধরে আছে, বৃষ্টিকে ছাড়া খাবে না। রাত অনেক হয়ে গেল যে, এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সারা বাড়ির এত এত কাজ সামলে ওদিকে যেতে পারছি না আমি। রিনা গিয়েছিল, কিন্তু আম্মা খায়নি কিছু। যদি একটু বৃষ্টিকে। সহসা থেমে গেল আমিনার কথা। রহমানের রাগী দৃষ্টিতে ভয় পেল সামান্য। ভেসে এলো রহমানের গমগমে স্বরের কথা, ওর বিয়ে আর কোনো খাতির নেই আমার কাছে। ওর ভালোর জন্য যখন যা করা দরকার তাই করব। আম্মাকে আমি দেখছি, আর আশকারা পেয়ে বিগড়ে গেছে আমার মেয়ে। এইসব আল্লুদে কাজ কাম আর নেই। তুমি তোমার কাজ করো, আম্মাকে আমি খাইয়ে দেব। আঁখি জোড়া ছলছল করে উঠল আমেনার। মাটির হৃদয় হুট করে কেঁদে উঠল। ভরা বাড়িতে অন্য বাচ্চারা এসে নাচছে, গাইছে, আনন্দ করছে, আর আমার মেয়েকে আপনি আটকে রেখেছেন। অবুঝের মতো কথা বলবো না। ঘরে আটকে রাখলেই কি সব ঠিক হয়ে যাবে? না। তাহলে কি করতে চাইছেন? জানি না কি করব। আগে বাণীর বিয়েটা শেষ হোক, তারপরে এইসবে যাব। আপাতত ওকে সবার থেকে দূরে রাখাই ভালো। কিছু একটা নিয়ে বেলার প্রতি ওর চোখে হিংস্রতা দেখেছি আমি। এক মেয়ের জন্য আরেক মেয়ের কোনো ক্ষতি আমি চাই না। আর শোনো, কাল বাণীর বিয়ের আগে বৃষ্টি থাকবে সবার সাথে, ওকে চোখে চোখে রাখবে। স্বামীর কথা এশায় জানালো আমেনা। চোখের পানি মুছে আবারও ছুট লাগালো নিজের কাজে। রাতের নিস্তব্ধতার মাঝে ফাঁকা রাস্তায় একটা দুটো গাড়ি মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে দুটো গাড়ি রাস্তার মাঝ দিয়ে স্বগতিতে ছুটছে। দুটো প্রায়
দুটো প্রায় সামনাসামনি চলে এসেছে, অথচ কারো বিন্দু পরিমাণও ভাবাবেগ নেই। মাঝ রাস্তাটা দুজনারই দখলে, সোজা মাঝ বরাবর চলছে। এক পর্যায়ে একদম মুখোমুখি এসে দুটোই জোরে ব্রেক টানলো। আশেপাশ ধুলে ছেয়ে গেল। একটা কালো আর একটা লাল কালো মিশেলে জিপের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি ব্যবধান মাত্র। আর 1 সেকেন্ড এদিক ওদিক হলে দুটোতে মারাত্মক সংঘর্ষ ঘটতো। একই সঙ্গে দুটো থেকে দুজন নামলো। দিগন্ত জিপ থেকে নেমে জিপের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কার থেকে নেমে একই ভঙ্গিমায় কারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো ফাহাদ। দিগন্ত পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরালো। তারপর অভ্যস্ত হাতে সিগারেটটা ঠোঁটে চেপে ধরলো। দুজনার মাঝে নিস্তব্ধতা, কারো মুখে টু শব্দটি নেই। দিগন্ত নিজের মতো সিগারেট ফুঁকতে ব্যস্ত। ফাহাদও পকেট থেকে সিগারেট বের করলো, কিন্তু লাইটার পেল না। হয়তো তখন মেয়েগুলোকে মারতে গিয়ে পড়ে গিয়েছে। দিগন্তের দিকে তাকিয়ে শীষ বাঁচালো। নাক মুখ দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ঘাড় বাঁকিয়ে তাকালো ওর দিকে দিগন্ত। ভ্রু নাচিয়ে বলল কি? ফাহাদ হাত দিয়ে লাইটার জ্বালানোর ভঙ্গিমা দেখালো। বুঝলো দিগন্ত। পকেট থেকে লাইটারটা বের করে ফাহাদের দিকে ছুড়ে দিল। ফাহাদ গ্যাস ধরলো, সেটা সিগারেটে আগুন দিয়ে শুকটান দিল। পাশ থেকে ভেসে আসলো দিগন্তের কটাক্ষ ভরা বাণী। রাস্তা কি তোর বাপের? ফাহাদ সিগারেটটা ঠোঁটে চেপে ধরে কপালের কাছে পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে ঠেলে বলল, সরকারি রাস্তা না হলে আমার বাবার আমার দুজনেরই ক্ষমতা ছিল রাস্তা নিজের নামে করার। ঠোঁট বাঁকালো দিগন্ত। সিগারেটের শেষ অংশটা পায়ের কাছে ফেলে দিল। তারপর সেটা পায়ের তলে নিয়ে পিষে ফেলতে ফেলতে বলল, এসব সস্তার ফুটানে দেখিয়ে মেয়েদেরকে বশ করিস? আমার কথা ছাড়, দিগন্ত তালুকদার ইদানিং মেয়ে নিয়ে ভালোই চলাফেরা করছে। চোখ জোড়া শুরু হলো। দিগন্তের রাশভারী গলায় বলে উঠল, সবাইকে নিজের মতো মেয়েবাজ ভাবিস? নিরুদ্বেগ ভাবে উত্তর করলো ফাহাদ। না, কিন্তু জানিস মেয়েবাজিটা না হুট করে ছেড়ে দিলাম। মুহূর্তে জোরে হাসির আওয়াজ ভেসে এসে কর্ণকুহরে বাড়ি লাগলো ফাহাদের। দিগন্ত ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল, চরিত্রহীনের মুখে চরিত্রবান কথা, বেস্ট চোখ। স্টিকটা আড্ডাখানায় ফেলে এসেছি রে, না হলে তোর মুখ বরাবর মারতাম। শালা তোর ভাগ্য ভালো। ভাগ্যটা তোরও ভালো, আমার কাছে এখন কিছুই নেই। নাহলে আমার এলাকায় এসে আমাকে দাপড় দেখানো বের করতাম। ওর সম্পূর্ণ খেয়াল রাখা আমার দায়িত্ব। এর পুরোটাই পালন করার 100 ভাগ চেষ্টা করব আমি। বলতে পারল না আর। প্রকাণ্ড একটা ঘুষি এসে পড়ল নাক বরাবর। ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ল। ব্যথায় চোখ বন্ধ করে নিল ফাহাদ। খানিক বাদে সেকেন্ডের মধ্যে আরেকটা ঘুষি আওয়াজ হলো সেখানে। হাত মুষ্টিবদ্ধ করে নিল দিগন্ত। নাকের কোণ বেয়ে আস্তে ধীরে গড়িয়ে পড়ল গরম তরল। হাত দিয়ে সেটা মুছতে মুছতে হুট করে ফাহাদের কলার চেপে ধরল। ফাহাদও মুহূর্ত ব্যয় না করে দিগন্তের কলার মুষ্টিমেয় করে নিল। দুজনে একসাথে এক হাত উঠে দুজনের মুখ বরাবর এনে থেমে গেল। ফাহাদ হিসিয়ে বলল, নিজের ইউনিটের মধ্যে থাক নিয়ন দিগন্ত, তোকে মারাবি না, পা কেটে হাতে ধরিয়ে দেব। আমার এলাকায় আমি কোথায় যাব না যাব সেটা তুই বলার কে? তোর ছেলেটা অতি বার পেরেছে, ডানা ছেড়ে দিলে কেতেও কুল পাবে না। আর তোর এই শস্ত্রের হুমকি তোর পকেটে রাখ। এগুলো দিগন্ত তালুকদার গুণেও দেখে না। দুজনার চোখে সমান হিংস্রতা। রাগে জোরে জোরে শ্বাস টানছে। কেউ কারো থেকে কম নয়। চোখ দিয়ে ভৎস করছে নিজেদের। ফোঁস আওয়াজ আসছে দুদিক থেকেই। দুই জাত শত্রু, ফাহাদ দেওয়ান আর দিগন্ত তালুকদার, রাতের আধারে ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একে অন্যের নাক ফাটাতে ব্যস্ত। বাড়িতে ঢুকতে দিগন্ত মুখামুখি হলো জুনায়েদ তালুকদারের সাথে। জুনায়েদের সামনে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে দিগন্ত। এদিকে জুনায়েদ তালুকদার অগ্নিঝরা চোখে তাকিয়ে দিগন্তের দিকে। রাত প্রায় 2টা বাজতে চললো। এত রাতে বাড়ি ফিরেছে দিগন্ত, তাও মারামারি করে। শার্টের কলারের এক পাশ ছিঁড়ে বেঁকে আছে, ঠোঁটের কোনা ফেটে আছে, নাকটাও লাল হয়ে আছে। জুনায়েদ ছেলের ওই হাল দেখে যা বুঝার বুঝে গিয়েছে। ফুঁসে উঠে বলল, আর কত? এত বড় একটা ছেলে হয়ে মারপিট বেছে নিয়েছো, এসব আর কত দেখতে হবে? অফিসে যাও না কেন? কি সমস্যা? সারা দিন রাত খাচ্ছি আমি, আর সে টাকা উড়িয়ে রং তামাশা করে বেড়াচ্ছ তুমি। অফিসে জয়েন করবে কবে থেকে? সময় হলে। মারামারি করার এত সময়? অফিসে যাওয়ার সময় এখনো হয় না তোমার? নিজে কামাই না করা পর্যন্ত এবারের একটা দানাও মুখে তুলবে না। আচ্ছা। ব্যাস এতটুকু বলেই শব্দহীনভাবে জুনায়েদের পাশ কেটে চলে গেল দিগন্ত। এতে যেন আগুনে ঘি পড়ল। হুঙ্কার ছেড়ে জুনায়েদ বলল, রাস্তায় রাস্তায় গুন্ডামি করে ভাব নাও আমার সামনে? তোমার মতো বেলাত বদমাস ছেলে আমার জন্মা। ভাবলে ঘৃণা হয় নিজের ওপর। বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে, অসভ্য গুন্ডা কোথাকার। চলে গিয়েছে দিগন্ত। ততক্ষণে শুনেই না শোনার ভান করে থাকলো। রাগে গজগজ করছে আর দিগন্তের নাকের রক্ত মুছছে মিতালি। এদিকে নিরুত্তর হয়ে চুপচাপ বসে আছে দিগন্ত। মিতালি গজরাতে গজরাতে বলল, একদম বেলার থেকে দূরে থাকবি। তোর মতো গুন্ডা বখাটের সাথে আমি আমার ভাতিজিকে আর কিছুতেই জড়াতে দেব না। তুই সারা জীবন মারামারি করে বেড়া, যতদিন না এসব ছাড়তে পারবি ততদিন বিয়ে নেই।
তোর কপালে। আজীবন নাক মুখ ফাটিয়ে আসবি আর অন্যের ঘরের আদরের মেয়েকে এনে দিব তোর সেবা করার জন্য। তোর সুখের উপর ঝাড়ুর বাড়ি। দিগন্ত বিরক্ত মুখে বলল, সবসময় একজনের নিয়ে কথা বলবে না তো, ভালো লাগে না। তোর ভালো দিয়ে আমার আর কাজ নেই, জাহান্নামে যা তুই। শুধু মনে রাখিস, যতদিন অন্যের হাতে নাক মুখ ফাটিয়ে বেড়াবি ততদিন তোর কপাল ফাঁকা। উত্তর দিল না দিগন্ত। মিতালি আবারও বলতে শুরু করলো, কাল বিয়ে, আজ এত কাজ, এর মাঝে তুই এরকম করে বেড়াচ্ছিস? বড় ভাইকে ছেড়ে ছোট ভাই বিয়ে করছে, লজ্জা নেই তোর মাঝে? না, কেন? দিগন্ত ভারী গলায় বলল, কারণ আমি বখাটে আর তোমার ভাতিজি বেয়াদব। পারফেক্ট কম্বিনেশন। তুমি বাপু দিনে জেগে স্বপ্নই দেখতে থাকো, আমার ভাইকে চেনো না, তাই কম্বিনেশন মিলছে তোমার কাছে। চুটকিতে তোমার কম্বিনেশন ভেঙে দিবে, সাবধান। আমিও তার মেয়ে তুলে এনে বিয়ে করে ফেলবো। দিগন্তের দিকে বাঁকা চোখে তাকালো মিতালি। হুট করে একটা কথা মনে পড়ে গেল। দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত রাখলো। দিগন্ত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মিতালির দিকে। মিতালি ধীর স্থির গলায় আওড়ালো, দিগু, মাথা ঠান্ডা রাখ, বিকাল। ভ্রু গুটালো দিগন্ত রাশভারী গলায় বলল, কেন? তোর বাবা কাল মনাদের নিয়ে আসতে চাইছে। সেকেন্ডের ব্যবধানে চোয়াল জোড়া শক্ত হয়ে গেল দিগন্তের। চোখগুলো লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ধরে অন্যদিকে মুখ ফেরালো। মিতালি নীরব চোখে দেখলো দিগন্তকে। তারপর ওর মাথায় হাত রেখে নরম স্বরে বলল, শুধু কালকের জন্য দিগু, যত যাই হোক দিন শেষে এটা সত্য, সেও এই পরিবারের সদস্য। আমি চাইলেও বারণ করার স্পর্ধা রাখি না। দিহানের বিয়ের জন্য আশা হবে তার। আশা করি কোনো ঝামেলা বাঁধাবি না। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এ কারণে আজ এত বড় বড় লেকচার দিল। বেরিয়ে যেতে না বলে সরাসরি বলতে পারতো কাল বাড়িতে থাকবি না। তুই ভুল ভাবছিস দিগু। এত ভেবে কাজ নেই আমার। ও মহিলা এই বাড়িতে আসলে আমার এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। কাল দিহানের বিয়ে, কেন ঝামেলা করবি না? শুধু একদিনের জন্যই তো বাবা। ওর তো কোনো দোষ নেই। দোষ না করেও সব কিছু থেকে বঞ্চিত। বাচ্চা মেয়েটাও পরিবার থাকতে মায়ের কাছে একা মানুষ হচ্ছে। নীরব রইল দিগন্ত। বাবার প্রতি অভিমান বিতৃষ্ণা দিনকে দিন বেড়েই চলছে। সাথে বাড়ছে ওর রাগ, জেদ, বেপরোয়া জীবনযাপন। দিগন্তের মনোভাব বেশ বুঝতে পারছে মিতালি। কথা ঘুরানোর জন্য হুট করে বলল, জানিস আজ কি হয়েছে? ছোট করে জবাব এলো দিগন্তের। কি? মিতালি হুহা করে হেসে দিল। মেজাজ আরো খারাপ হলো দিগন্তের। কর্কশ গলায় বলল, এভাবে হাসার কি হয়েছে? কি হয়নি তাই বল। আমার বেয়াদব ভাতিজি তোর নামে ইন্না লিল্লা করে দিয়ে গিয়েছে। ফেরানো মুখটা আবারও মিতালির দিকে ঘুরল। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো দিগন্ত। কি? মিতালি ঠোঁটে ঠোঁট চেপে ধরে দরজার দিকে হাঁটা ধরল। দিগন্তের নজর ওর দিকে। জানার জন্য কান পেতে আছে। দরজার কাছে গিয়ে মুখ ঘুরিয়ে মিতালি বলল, হ আকার গু। ঠিক বুঝলো না দিগন্ত। মিতালি বলে আর দাঁড়ায়নি, চলে গিয়েছে। এদিকে দিগন্ত কয়েক সেকেন্ড সময় নিল। হঠাৎ চোখগুলো বড় বড় হয়ে গেল। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, অসভ্য মেয়ে, কাল তোকে দেখে নেব। তখনই দরজার সামনে থেকে আবারও ভেসে এলো মিতালির আওয়াজ। হাসছে আর দিগন্ত বলছে, দিগু রে বাবু, কফি খাবি? ও দিগু। চেঁচিয়ে উঠল দিগন্ত। খবরদার মনি, আর এভাবে ডাকবে না। ডাকলে কিন্তু সব দুর্ভোগ তোমার বেয়াদব ভাতিজির কপালে জুটবে। ওর বাপ নাকি খুব আদর্শ বাপ, মেয়েকে ভালো শিক্ষা দিচ্ছে, এই তার নমুনা। বড়দের সম্মান দেয় না, অসভ্য মেয়ে মানুষ। কাল পায়ের চোখের সামনে কানের গোড়ার নাড়িয়ে দেব বেয়াদবের। তিন কবুলের জোরে জুড়ে যায় দুটি ভিন্ন মনের মানুষ। একে অন্যের সাথে সুখে দুঃখে একে অন্যের সাথ দিবে। দুজন দুজনের জন্য ভরসার আশ্রয়স্থল হবে তারা। হাজারো রাগ অভিমান আসবে যাবে, কিন্তু সম্পর্কের ভিত কখনো নড়বড়ে হতে দেওয়া যাবে না। তবেই না স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে। একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হবে। একজন রেগে গেলে আরেকজনকে ঠান্ডা মাথায় অপরজনকে সামলাতে হবে। একই সময়ে দুজনাই যদি একই আচরণ করে তবে হিতে বিপরীত হবেই। একতরফা ভালোবাসা বা একতরফা ভুল বোঝাবুঝি, ঝগড়া, অভিমান কখনোই কেউ সুখী হতে পারে না। ভালোবাসা, মান অভিমান, দুষ্টু মিষ্টি, খুনসুটি মিলিয়েই না একটা দাম্পত্য জীবন সুখী হয়। দিহান আর বানিও জড়িয়ে গেল একে অন্যের সাথে। ওদের ভাগ্য জুড়ে গেল একসাথে। কিছুক্ষণ আগে বিয়ে সম্পন্ন হয়েছে ওদের। একটা হালাল সম্পর্কের শক্ত বাঁধনে বেঁধে গিয়েছে ওরা। বিয়েতে খুব একটা মানুষজন না হলেও যেটুকু হয়েছে তাতেই অবস্থা বেগতিক। রহমান পাটোয়ারি জীবনে কখনো মেয়েদের নিয়ে আফসোস করেনি, কিন্তু আজ একটা ছেলের খানিক অভাব বোধ করছেন। দু ভাই মিলে এত কিছু সামাল দিতে নাজেহাল হয়ে পড়েছেন। আগে বিয়ে হয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে।
চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে রহমান আর রাসেল পাটোয়ারি। কাকে ছেড়ে কাকে সামাল দিবে? দুজন মানুষ, সাথে ক্যাটারিং এর 3টা ছেলে, তবুও সার্ভিংয়ে সামাল দিতে পারছে না। এক টেবিলের বিরিয়ানি শেষ। আবার ছুট লাগালেন নতুন বোল আনতে। সারি সারি করে সাজিয়ে রাখা বিভিন্ন খাবারের বোলগুলোর মধ্যে বিরিয়ানির একটা বড় বোল হাতে তুলে নেয়। একই সময় আরও একটা হাত পাশ থেকে অন্য আরেকটা বোল নেয়। রহমান ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে, হকচকায়, কিছুটা অবাক হয়ে বলে, কি বলছো বাবা? তোমরা কিছু লাগলে আমাকে বলো, এনে দিচ্ছি। দিগন্ত নরম গলায় বলল, কিছু লাগবে না, হেল্প করতে এলাম। সে কি কথা, তোমাকে এসব করতে হবে না, আমরা তো করছি। বলছো এতেই শান্তি পেলাম বাবা। তুমি তো সবার সাথে আসোনি, এখন এসে এখানে চলে এসেছো। চলো তাহলে আগে খেয়ে নিবে। না, কিছুটা হেল্প করার জন্য এসেছি, না হলে আসতাম না আজ। কারণ নিশ্চয়ই আপনার জানা। রহমান পাটোয়ারির মুখটা খানিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। নরম গলায় বলল, জানি, যদিও এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা বলি শোনো, দোষ তোমার বাবার। ওর জন্য মনা আর ওর বাচ্চাকে সফর করতে দিও না। মনা মেয়েটার বয়সই বা কত? তুমি এসব থাক, এগুলো থেকে দূরে থাকতে চাই। আমার মায়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না, তাই অন্য কাউকে নিয়ে ভেবে লাভ নেই আমার। চলুন, দেরি হচ্ছে। সাই জানালো রহমান। মুখের কথাটুকু গেলে নিল। দুজনে গেল ভেতরে। রহমান আরও বেশ কয়েকবার মানা করলো, কিন্তু শুনল না দিগন্ত। হাতে হাতে অনেক কাজে এগিয়ে দিল। কিছুটা স্বস্তি পেল রহমান। মনে মনে ভাবলো, ছেলেটাকে যতটা খারাপ ভাবে ততটা না। ঘেমে নিয়ে একাকার দিগন্ত বাগানের দিকে এসেছে। ঠান্ডা বাতাস শরীরে লাগাতে সাদা পাঞ্জাবিটা গায়ের সাথে লেপটে গিয়েছে। আসার পর বেলাকে একবারও দেখেনি। মনটাও খানিকটা উতলা হয়ে আছে। দেখবেই বা কিভাবে? এসেই তো ছুট লাগিয়েছে ছাদে। রহমান পাটোয়ারির কাছে। খাওয়ার আয়োজনটা বাদে বাকি সব আয়োজন করেছে বড় লিভিং রুমে। সবাই সেখানে আছে। আগে নিজেকে ঠান্ডা করবে, তারপর ভেতরে যাবে কিনা সিদ্ধান্ত নিবে দিগন্ত। ভেতরে গেলেই ওই মেয়ের মুখোমুখি হবে, যেটা চায় না দিগন্ত। ওর কথা মনে পড়তে মুখ থেকে তাচ্ছিল্য একটা হাসি বের হলো দিগন্তের। এককালে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বাপের বউ হয়েছে। বেস্ট ফ্রেন্ড কথা মাথায় আসতে দাঁতে দাঁত চাপলো, মুখ ঘুরিয়ে থু ছিটালো মাটিতে। থাকবে না আর এখানে, বিরক্ত লাগছে খুব। মনের ভেতর আগুন জ্বলছে, না জানি কখন কে শিকার হয়। মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে পা বাড়ালো বাহিরের দিকে যাওয়ার জন্য, কিন্তু হুট করে বাড়ানো পা জোড়া থেমে গেল। একটা কান্নার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল দিগন্ত। 4-5 বছর বয়সী একটা ছোট্ট বাচ্চা মেয়ে পড়ে গিয়েছে, হয়তো চোট পেয়েছে খুব। কান্নাটা কেন যেন বুকে লাগলো দিগন্তের। রাগটা এখনো মাথায় চেপে আছে। ঘুরে চলে যেতে যেও পারলো না। বাচ্চাটার কাছে এসে হাঁটু গেড়ে বসলো। আলতো হাতে টেনে তুলে কোলের মাঝে নিল। মুখটা দেখতেই থমকে গেল। এত সুন্দর একটা কিউট গুলুমুলু বাচ্চা। গালগুলো ফুলো ফুলো হওয়ার কারণে টকটকে ছোট গোলাপি ঠোঁট জোড়া ভেতরে ঢুকে গিয়েছে। চোখগুলো গোল গোল, মাঝে হালকা লাল খয়েরি ধরনের চোখের মণি। সোজা সিল্কি চুলগুলো দুপাশে দুই ঝুটি বাঁধা। কালো মোটা ভ্রুজোড়া, গাল নাকের আগা আবছা লাল। কান্নার কারণে হয়েছে নাকি এরকমই ধরতে পারলো না দিগন্ত। ডিবডিবে ফর্সা শরীরে লাল রঙের একটা সিম্পল গাউন, বেশ গোলুমলু, তাই হাতের আর গলায় 2-1 ভাঁজ রয়েছে। চোখের পাতাগুলো বড় না হলে অনেক ঘন। কাজল দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি কালো লাগছে। কোনো সাজ নেই, অথচ ছোট্ট একটা বাচ্চা মেয়ের কি সুন্দর রূপ দিয়েছে আল্লাহ। বাচ্চাটাকে দেখে দিগন্তের রাগ কখন হাওয়া হয়ে গেছে টেরই পেল না। কুটে কুটে দেখছিল ওকে। ধ্যান ভাঙলো আবারই কান্নার শব্দ পেয়ে। বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত। কি করবে মাথায় আসছে না। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, কোথায় লেগেছে বাবু? ব্যথা করছে? গলার স্বর খুবই নমনীয়। নিজের আওয়াজ শুনে নিজে হতভম্ব হলো দিগন্ত। বাচ্চা মেয়েটা হাতে গিয়ে হাতের কোনোই দেখিয়ে দিল। ছিলে গিয়েছে অনেকটাই, রক্ত জমাট বেঁধে আছে। কতটুকু দেখে ভালো লাগলো না দিগন্তর। পকেটে ব্যান্ডেজ ছিল, কারণ কালো নাক ফাটিয়ে এসেছিল, তাই সেটা বের করে ওর কোনোয়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ সেই জায়গা ঘোরাঘুরি করার পর শান্ত হলো বাচ্চাটি। বাগানের এই দিকটাতে এখন কেউ নেই, তাই দিগন্ত আরামে আছে। বাচ্চাটা হুট করে দিগন্তের গলায় জড়িয়ে ধরে ওর গালে চুমু খেলো। রাগী বদমেজাজি দিগন্তের মন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। রাগ জেদ কিছুই আসছে না। বাচ্চার কাণ্ডে গম্ভীর। দিগন্ত ঠোঁট প্রসারিত হলো। কেন হলো এটা ওর নিজেরও বোধগম্য নয়। মনে সুপ্ত ইচ্ছে জাগলো ওই ফুলো ফুলো গালটাতে একটা স্নেহের আদর দিতে। দমালো না দিগন্ত। দিতে বাধা কিসের? কেউ তো এখানে নেই। টুপ করে আলতোভাবে একটা চুমু এঁকে দিল। তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, তোমার নাম কি বাচ্চা? বাচ্চাটা উত্তর দিল না। পলক ঝাপটে দিগন্তের কাঁধে মাথা রাখলো। তারপর মিষ্টি আওয়াজ ভেসে এলো, খুব ভালো ভাইয়া, এতগুলা ভালো, আমার তোমাকে পছন্দ হয়েছে। বেশ অবাক হলো দিগন্ত। 4-5 বছরের বাচ্চার একটু হলেও কথায় তোতলানো ভাবটা থাকে, কিন্তু এই বাচ্চার কথা এত স্পষ্ট। দিগন্ত আবারও বলল, তোমার নাম কি? আর তোমার বাবা মা কোথায়?
এদিকে বাচ্চাটা ঠোঁটে ঠোঁট চেপে ফুলিয়ে রেখেছে, চাহনিতে অসহায় ভাব। এই একটা জিনিসও কাউকে বলতে চায় না, কিন্তু সব বড় মানুষগুলো সবার আগে এটাই জানতে চায়। ওর নাম এত কঠিন রেখেছে যে উচ্চারণ করতে পারে না, করলেও ভুল হয়। ভাব কি হলো, বললে না তোমার নাম? পতাশা কি শা? পতাশা পতাশা? এটা আবার কেমন নাম? এরকম নাম তো আগে কোনোদিনও শুনিনি। বুক গলায় বলল দিগন্ত। তারপর কিছু একটা মনে করে পতাশার দিকে চেয়ে বলল, প্রত্যাশা? মাথা ঝাঁকালো প্রত্যাশা। দুপাশে ঝুটি বাঁধা ঘাড় সমান সিল্কি চুলগুলো নড়ে উঠল সমান তালে। দিগন্ত কিছু বলতে নিবে তখনই ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে থামলো বেলা। দিগন্তের কোলে প্রত্যাশাকে দেখে বলল, তুমি এইখানে কেন এসেছো? কতক্ষণ থেকে খুঁজছি, হারিয়ে গেলে কি হতো? সরু চোখে তাকিয়ে আছে দিগন্ত। ঠান্ডা মাথায় আগুন ধরতে সেকেন্ড সময়ও লাগলো না। প্রত্যাশাকে কোলে নিয়ে ধমকে উঠল। এই বেয়াদব, ওটা নিয়েছিস কেন? বেলা টুকুর টুকুর চোখে চাইলো দিগন্তের মুখের দিকে। আসার 1 মিনিটও হলো কিনা এসেছে, তাতে ধমকাধমকি শুরু। ওড়না নিয়েছে তো নিয়েছেই, এখানে ধমক দিল কেন বুঝলো না বেলা। সোজা গলায় বলল, ওনা নিব না দিগন্ত ভাই। চোখ বন্ধ করে নিল দিগন্ত। ছোট বাচ্চা করলে চেঁচালে ভয় পাবে। চোখ বন্ধ রেখে কর্কশ গলায় বলল, যে ওনা বুকে থাকে না, সে ওনা নেওয়ার কি দরকার? এক সাইডে নিয়েছিস আরেক সাইড? এই তোর বাপের আদর্শগিরি? মেয়েকে বিপদে ছেড়ে দিয়েছে। নিজের দিলকে তাকালো বেলা। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু দিগন্তের কথাটাও খারাপ লাগেনি। আসলেই ওর দোষ। এভাবে কখনো ও নেয় না, আজও নেয়নি। জর্জেট ওড়নাটা থাকছে না, পড়ে যাচ্ছে, তাই কখন দুপাশ থেকে সরে গিয়ে একপাশে ঝুলে গিয়েছে খেয়াল করেনি। ঝটপট ঠিক করে নিল। মাথা নিচু করে কিছুটা অপরাধী গলায় বলল, খেয়াল করিনি। চোখ খুললে তাকালো দিগন্ত। বেলার মন খারাপ করা দেখে বুকে চিনচিন ব্যথা লাগলো। একটা বড় শ্বাস ফেলে বলল, ঠিক আছে এবার। কে? প্রত্যাশা? হুম। কি যেন নাম আন্টিটার, মনে পড়ছে না। ওনার মেয়ে। আর কিছু জানি না, আজকেই প্রথম দেখেছি। তারপর আবারও বলল। চুপ করে রইল দিগন্ত। কোলে এখনো প্রত্যাশা আছে। বেলা প্রত্যাশাকে বলল, চলো প্রত্যাশা, তোমার আম্মু ডাকছিল তোমায়। প্রত্যাশা আরো জোরে চেপে ধরল দিগন্তের গলা। জেদ ধরা গলায় বলল, না, কোথাও যাব না আমি, ভাইয়ার কোলেই থাকবো। পরপর কয়েকবার পলক ঝাপটালো বেলা। কি যেন ভেবে বলে উঠল, ও আপনাকে ভাইয়া ডাকছে, তাহলে আমিও ডাকবো আপনাকে দিগন্ত ভাইয়া বলে। বেলার কাজ যেন একটাই। দিগন্ত শান্ত থাকতে চাইলে উল্টাপাল্টা কিছু বলে ওকে রাগিয়ে দিতেই হবে। রাশভারী গলায় আবারও ধমক দিল দিগন্ত। এবারের ধমকটা বেশ জোরেই দিয়েছে। প্রত্যাশাও চমকে উঠল। চুপ করবে আদব, ভুল করে ভাইয়া ডাকবি না। অসভ্য মেয়ে, কাকে কি বলতে হয় সে জ্ঞান নেই। আবার পণ্ডিতি। একবার নাম নিয়ে মজা ওড়ায়, তো একবার ভাইয়া ডাকে। তোকে থাপড়ে সোজা করা দরকার। মুখ লটকালো বেলা। সহজ সরল গলায় সোজা উত্তর করলো, আচ্ছা দিগন্ত ভাই। চুপ করে গেল দিগন্ত। কাকে কি বলছে, এর থেকে গাধাও ভালো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ঠান্ডা গলায় বলল, আমি কানে শুনতে পাই, এত টেনে বলতে হবে না। বলছিস? কি বলছিলে? আপনি কানে শুনতে পান? এখন দিগন্তের খুব অসহায় লাগছে। সব কপালের দোষ না, বেলার বাপের দোষ, কারোরই দোষ না। দোষ দিগন্তের। নাদান জেনেও এর সাথেই কথা বলতে আসে। শান্ত চোখের চাহনি দিয়ে মাত্রাতিরিক্ত ঠান্ডা গলায় আওড়ালো, পরের কথাটুকু বলছার ছিল বেলা, বড় হোস না কেন এখনো? আচ্ছা। একটা ঢোক চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গম্ভীর গলায় বলল দিগন্ত, সত্যি আমার ধৈর্যের তুলনা নেই। তুমি এটা বেয়াদব হলেও কাজের। দিগন্ত তালুকদারকে ধৈর্য শিখিয়েছিস। এর জন্য আজ থেকে পরবর্তী 2 দিন আমার চোখের সামনে পড়বি না। পড়লে কানের নিচে বাড়ি খাবি। বেলা ঠোঁট উল্টিয়ে অবুজ গলায় বলল, কিন্তু আমি তো কিছুক্ষণ পর বড় আপার সাথে আপনাদের বাড়ি যাব দিগন্ত ভাই। রাগের কারণে চোখ জোড়া সরু হয়ে থাকলেও এখন শিথিল হয়ে গেল। বেলার কথা শুনে হয়তো শান্তি পেল, তাই আর একটু শব্দ ব্যয় করলো না ওর সাথে। প্রত্যাশাকে কোল থেকে নামিয়ে আবারও হাঁটু গেড়ে বসলো ওর সামনে। আদুরে গলায় বলল, বেলার সাথে ভেতরে যাও, একা একা আর কখনো বাইরে বের হবে না। প্রত্যাশা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমার সাথে খেলবো ভাইয়া। স্মিত হাসলো দিগন্ত। নরম গলায় বলল, আজ তো ভাইয়ের অনেক কাজ পতাশা বাবু, আবার কোনোদিন দেখা হলে খেলবো, কেমন? সায় জানালো প্রত্যাশা। বেলার হাত ধরে ওর সাথে ভেতরে চলে গেল। এদিকে দিগন্ত নিজের কাজে হকচকালো। হুট করে একটা বাচ্চা মেয়ের উপর এত মায়া হলো কিভাবে ওর? কেমন যেন একটা আপন আপন টান পেল। এতক্ষণ ধরে করা নিজের কাজে এবার নিজে বিরক্ত হলো। চোখ মুখ কুচকে সিগারেট টানা শুরু করলো।
বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এলো। চিরচেনা একটা স্থান, জন্মের পর থেকে এতগুলো বছর হাজার হাসি খুশি সুখ দুঃখের মাঝে কাটিয়ে দিল যে স্থানে, যে নিবাসে সেটা ছেড়ে আরেক জায়গায় চলে যেতে হবে। অথচ এতদিন সবাইকে বুক ফুলিয়ে বলি বেরিয়েছে এটা আমার বাড়ি। যে বাড়িটা এতদিন আমার বাড়ি নামে পরিচয় পেয়েছিল, বিয়ের পর সেটা বাবার বাড়ি নামে আখ্যায়িত হয়ে গেল। এখন যে বাড়িতে যাবে সেটার পরিচয় শ্বশুর বাড়ি হয়ে গেল। বাণীর জীবনে দুটো বাড়ি, প্রথম বাড়ি বাবার বাড়ি আর দ্বিতীয় বাড়ি শ্বশুর বাড়ি। এই দুই পরিচয় নিয়ে চলবে এখনো জীবন। বিদায় মুহূর্তে কান্নার রোল পড়ে গেল পাটোয়ারি বাড়ির গেটের সামনে। আমেনা আর রিনা দুজনকেই একসাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে বাণী। এই মা চাচির সাথে যেখানে দিনের সবটা সময় কাটে, সেখানে এখনো আসবে বেড়াতে অতিথিদের মতো দেখা করতে। আসবে কয়টা দিন, থাকবে, আবার ফিরতে হবে শ্বশুরবাড়ি নামক নিবাসে। মেয়েদের জীবনে কি আজব এক নিয়ম, তাই না? কিন্তু এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না। এই নিয়ম যে যুগ যুগ ধরে চলছে, যুগ পাল্টাবে, আধুনিকতা বাড়বে, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম পাল্টানোর ক্ষমতা কারো নেই। বাণীর কপালে একটা মমতাময়ী পরশ দিয়ে ওকে ঠেলে দূরে সরিয়ে দিল আমেনা। বাণী আবারও তার বুকে পড়তে চাইলে সরে দাঁড়ালো। সে মুখ ঘুরিয়ে নিয়ে বড় বড় কদম ফেলে অন্দরের দিকে চলে গেল। সবাই বুঝলো আমেনার মনের অবস্থা। ওর পিছু পিছু দৌড়ে গেল রিনা। তবে যাওয়ার আগে বাণীকে রাসেল পাটোয়ারির হাতে দিয়ে গেল। বাণী হেঁচকি তুলে কাঁদছে, চোখ ঘুরিয়ে আশেপাশে একজনকে খুঁজলো খুব করে, কিন্তু পেল না। রাসেল ছলছল নেত্রে বাণীর মাথায় স্নেহের হাত রেখে বলল, বাণী জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রহমান পাটোয়ারি ইচ্ছে করে নিজেকে সরিয়ে রেখেছে, হয়তো মেয়ের সামনে দুর্বল হতে চায় না। রাসেল পাটোয়ারি বাণীর এক হাত ধরে নিয়ে গিয়ে দিহানের সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ বাণীর পাশে এসে হাত ধরে দাঁড়ালো ওর জীবনের সবচেয়ে বড় ভরসার হাত। বাবাকে দেখে আরো কান্নায় ভেঙে পড়ল বাণী। এদিকে ওদের থেকে একটু দূরে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্যগুলো দেখছে দিগন্ত। হাত বগল দবা করে গম্ভীর চোখে অবলোকন করছিল সবকিছু। এতক্ষণ পর রহমান পাটোয়ারিকে আসতে দেখে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, যাক, অবশেষে এসেছে। আমি আরো ভাবলাম অন্য সব নামের আদর্শ বাপগুলোর মতো তোর বাপ মেয়ের সামনে দুর্বল হবে না বলে ঘরের কোণে লুকিয়ে থাকবে। যাক, সব ক্ষেত্রে আদর্শ না হলেও কিছু ক্ষেত্রে ঠিক আছে তোর বাপ। কথাগুলো শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা বেলার দিকে তাকালো দিগন্ত। তাকিয়ে চোখগুলো কুঁচকে নিল। নীরবে চোখের পানি ফেলছে বেলা। বোনের কান্না দেখে নিজেও কাঁদছে। ওর অবস্থা দেখে গম্ভীর গলায় বলল দিগন্ত। কাঁদছিস কেন? বেলা জোরে নাক টেনে ফ্যাস ফ্যাস গলায় উত্তর করলো, বাইক এখন থেকে আপনাদের বাড়িতে থাকবে। আপাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আপার সাথে থাকতে চাস? কি বুঝলো বেলা কে জানে। মাথা ঝাঁকিয়ে বলল, ঠোঁট বাঁকালো দিগন্ত। দুই হাত নিয়ে নিজ ভঙ্গিতে চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতে বলল, বড় হো তাড়াতাড়ি, তারপর সারাদিন আপার গলা ঝুলে থাকিস আর রাতে নাইট ডিউটি করিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।